একটু আগে আমরা 6 নম্বর প্রশ্নটা সমাধান করেছি। এবার আমরা করব 7 এর অঙ্কগুলো। এই অঙ্কগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। আমি ক নম্বর প্রশ্নটা লিখে রেখেছি। এটা এখন আমরা সমাধান করব। তোমাদের মনে আছে যে অষ্টম শ্রেণীতে তোমরা অপনয়ন এবং প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার বেশ কিছু নিয়ম শিখেছিলে। এই অঙ্কটা কিন্তু ঠিক সেভাবেই করতে হবে। তো দেখো প্রশ্নতে কি বলা আছে। প্রথমেই প্রশ্নের শুরুতে বলা আছে x - 1, y + 2 = y - 2, 2x + 1 হলে x এবং y এর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদেরকে একটা ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে x এবং y এর মান বের করা হবে। তো এই প্রশ্নটা সমাধান করার আগে আমাদেরকে জানতে হবে ক্রমজোড়ের নিয়ম। ক্রমজোড়ের নিয়ম কি বলে? তো একটু দেখো, ক্রমজোড়ের নিয়ম হচ্ছে x, y = যদি a, b হয় তাহলে x এই x = এই a হবে এবং এই y = এই b হবে। এটা হচ্ছে ক্রমজোড়ের শর্ত। যদি x এবং y = ab হয় তাহলে x = a হবে এবং y = b হবে। তাহলে উপরে যে সমীকরণটা দেয়া আছে দেখো তো, এটাকে কিন্তু পুরোটাকে x কল্পনা করা যায় এবং এটাকে পুরোটাকে y কল্পনা করা যায় এবং ঠিক একইভাবে এটাকে a এবং এটাকে b কল্পনা করা যায়। তাহলে দেখো তো এখানে কি আসছে, x, y = a, b। তাহলে ক্রমজোড়ের সূত্রটা এখানে অ্যাপ্লাই করা যাবে। ক্রমজোড়ের সূত্র হচ্ছে যদি x y = ab হয় তাহলে x এর মানটা a এর সমান হবে। তাহলে এখানে সূত্রটা কি দাঁড়াবে দেখো তো, তাহলে এই x = a হবে সোজা হিসেব। তাহলে এখানে দাঁড়াচ্ছে x এর মান x - 1 এর মান হচ্ছে y - 2। খুবই সহজ বিষয়। তারপরে এখন এটা আমাদেরকে যেভাবে বীজগাণিতিক রাশির সমাধান করতে হয় সেভাবেই এখানে সমাধান করতে হবে। তো আমরা এখানে x এর মান বের করার চেষ্টা করব। যদি x এর মান বের করতে চাই তাহলে x এর সাথে -1 আছে, সেটা যদি বাম পাশ থেকে ডান দিকে যায় তাহলে -1 হয়ে যাবে +1। আর আগে সবকিছু ঠিক থাকবে, আগে থেকে ছিল y - 2, -1 এদিকে আসলে হবে +1। তাহলে -2 থেকে যদি +1 কে বাদ দিই তাহলে থাকবে -1। তাহলে x এর মান আমরা কি পাচ্ছি দেখো তো, x এর মান পাচ্ছি আমরা y - 1। তাহলে আমরা x = a লিখে এই সমীকরণটা পেলাম। দেখো তো এবার যদি আমরা y = b লিখি তাহলে কি আসে, তাহলে y বলতে y মানে হচ্ছে y + 2 যেহেতু y = b হবে, তো b বলতে 2x + 1। এখন দেখো তো এখানে 2x আছে না, এখানে x এর মানটা বসানো যায় না? এখানে x এর মান আমরা কত পেয়েছি দেখো তো, x এর মান ছিল y - 1। তাহলে এই x এর মানটা আমরা এখানে বসিয়ে দিব, তাছাড়া সবকিছু ঠিক থাকবে। এখানে আছে y + 2, তারপরে 2 এবং x এর মান আমরা বসাবো। দেখো x এর মান কত আছে, x এর মান আছে y - 1, x এর পরে প্লাস তারপরে 1। এখন বীজগাণিতিক রাশি যেভাবে সমাধান করে ঠিক সেভাবেই এটা সমাধান করব। তাহলে কি দাঁড়াচ্ছে y + 2। এখন 2 এর সাথে গুণ হিসেবে আছে, যদি আমরা গুণ করি তাহলে আসবে 2y, তারপরে মাইনাস এটার সাথে এটা গুণ করলে 2 অক্ষে 2, তারপরে প্লাস 1। এখানে যা আছে তাই থাকবে। -2 থেকে 1 বাদ দিলে শুধু 1। এখন আমরা যদি y গুলোকে একদিকে করি এবং সংখ্যাগুলোকে একদিকে করি তাহলে কি দাঁড়াবে, আমরা সবসময় চেষ্টা করব বড় সংখ্যার দিকে যাওয়ার। তাহলে 2y এর দিকে y কে নিয়ে যাব আর 2 এর কাছে 1 কে আনার চেষ্টা করব। তাহলে এখানে 2 আগে থেকে থাকছে, 2 এই -1 এই ডান দিক থেকে 2 এর কাছে বাম দিকে আসলে মাইনাসটা হয়ে যাবে +1। একইভাবে এখানে 2y আগে থেকে আছে, আমরা যদি এই y কে y কে বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাই অর্থাৎ 2y এর কাছে আনি তাহলে +y হয়ে যাবে -y। বুঝতে পেরেছো? এটা কিন্তু বীজগণিতের সাধারণ নিয়ম। আশা করি তোমরা সবাই এসব নিয়ম জানো। তারপর আমি ভেঙে বলছি যাতে বুঝতে সমস্যা না হয়। তাহলে 2 আর 1 যোগ করলে 3, 2y থেকে y বাদ দিলে, দুইটা y থেকে একটা y বাদ দিলে থাকবে শুধু y। তাহলে আমরা y এর মান পেলাম কত, y এর মান পেলাম 3। এবং এই y এর মানটা যদি এখানে আমরা বসাই তাহলে কিন্তু x এর মান পেয়ে যাব। খুবই মজার অঙ্ক। x এর মানটা ছিল দেখো x = y - 1, x =
y মাইনাস 1, তাহলে y এর মানটা কত পেলাম 3, তাহলে 3 বসানোর পরে মান আসবে আমাদের 2, তাহলে আমরা y এর মান পেলাম 3 এবং x এর মান পেলাম 2, তাহলে লেখা যায় x এর মান হচ্ছে 2 3, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো x y এর মান বের করতে বলছে, আমরা এটার মান বের করে ফেলছি। তো এই অঙ্কটা আমাদের মোটামুটি শেষ। তবে এই অঙ্কটা দেখে যদি তোমাদের কাছে কঠিন লাগে তাহলে কিন্তু এই কি আমার কিছু বলার নেই, আমি খুব সহজ করে চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর। এবং জেনারেল ম্যাথ, সত্যি বলতে জেনারেল ম্যাথে যে অঙ্কগুলো আছে সেগুলো খুবই মজার অঙ্ক যদি তুমি নিয়ম জেনে করার ট্রাই করো। তো তোমাদেরকে এসব বলতে বলতে একটা গল্প মনে পড়ে গেল, সেটা হচ্ছে জন বার্নার্ড নামক একজন গণিতবিদের গল্প। তো এই গল্পটা শুনলে তোমার ভিতরে আত্মবিশ্বাস বা মনোবল চাঙ্গা হয়ে উঠবে। তো আমরা অনেকক্ষণ থেকে প্রায় অঙ্ক করছি, তো পড়াশোনার মাঝে মাঝে একটু গল্পও করা উচিত। তো এই গল্পটা শুনলে তুমি খুবই আত্মবিশ্বাসী হয়ে উঠবে। তো এই গল্পটা ছিল জন বার্নার্ডের, প্রায় 1939 সালের। তিনি তখন ক্যালিফোর্নিয়ার একটা ইউনিভার্সিটিতে পিএইচডি করছিলেন, খুব সম্ভবত ক্যালিফোর্নিয়াতে পিএইচডি করছিলেন, আমার সঠিক মনে নেই। তো সেখানে পিএইচডি করাকালীন তিনি ক্লাসে কিন্তু সবসময় রেগুলার ছিলেন, তো সবসময় সঠিক সময়ে ক্লাসে থাকতেন, পড়াশোনা মনোযোগ দিয়ে শুনতেন। তো একদিন কি হয়, তিনি অনেক লেট করে ক্লাসে যান। তো 5-10 মিনিট, শুধুমাত্র 5-10 মিনিট লেট করে না, তিনি এতটা লেট করে যান যে ক্লাসের আর মাত্র 3 থেকে 4 মিনিট ছিল। তো ওই সময়টাতে কি হয় যে ক্লাস প্রায় শেষ, টিচার চলে যাচ্ছে এবং স্টুডেন্টরা যে যার মতো বসে গল্প করছে, গল্পগুজব করতেছে। তো তখন পড়াশোনার কোনো মনোযোগই থাকে না বা পড়াশোনার একটা মহল থাকে না সেখানে। তো এমন অবস্থায় জন বার্নার্ড তার ক্লাসে গিয়ে ঢুকলেন এবং তিনি দেখতে পেলেন যে হোয়াইট বোর্ডে 2টা প্রশ্ন দেওয়া আছে। তো তিনি মনে করলেন নিশ্চয়ই প্রফেসর বাড়ির কাজ বা হোমওয়ার্ক দিয়েছে, তিনি তার নোটবুকে সেটা তুলে নিলেন, তুলে নিয়ে বাসায় চলে গেলেন। যেহেতু পিএইচডিতে পড়তেন, পিএইচডি করছিলেন তখন, তো নিজের একটা দায়িত্ববোধ ছিল, প্রফেসর কোনো কাজ দিলে সেটা নিজে থেকেই সমাধান করতেন, নিয়ে প্রফেসরকে দেখাতেন। যদিও বা তোমরা হয়তো বা ফাঁকিবাজি করো বাড়ির কাজ দিলে, তো সেজন্য আমি তোমাদেরকে যেগুলো বাড়ির কাজ দিয়েছি সেগুলোর আগে কমপ্লিট করবে, তারপর সেটা ছবি তুলে অবশ্যই কমেন্টে জানাবে। জন বার্নার্ডের মতো রেগুলার হওয়ার চেষ্টা করো, ঠিক আছে? দায়িত্ববান হওয়ার চেষ্টা করো, কোনো ফাঁকিবাজি করা যাবে না। তো যেটা বলছিলাম, জন বার্নার্ড সেই সমস্যা 2টা তুলে নিয়ে বাসায় চেষ্টা করলেন হোমওয়ার্কগুলো সলভ করার জন্য। তো হোমওয়ার্কগুলো সলভ করতে করতে তিনি ক্লান্ত হয়ে গেলেন, কিন্তু কোনোভাবেই সেই সমস্যাগুলো সমাধান করা যাচ্ছে না। তো তিনি দেখলেন তিনি যত চেষ্টা করছেন তত অঙ্কগুলো জটিল হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। তো কি করা যায়, তিনি কোনোভাবেই সমাধান করতে পারছেন না। এভাবে 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, কিন্তু অঙ্ক সলভ করা যাচ্ছে না। এভাবে তিনি হাল ছাড়লেন না, চেষ্টা করতেই থাকলেন। এভাবে একটা সময় দেখা গেল যে তিনি অঙ্কগুলো সমাধান করে ফেললেন এবং তিনি আনন্দে তার নোটবুকটা নিয়ে তার প্রফেসরের কাছে গেলেন এবং তার প্রফেসরকে গিয়ে বললেন যে স্যার আই এম সরি, আমি একটু লেট করে ফেলেছি, কিন্তু আমি আমার হোমওয়ার্কগুলো শেষ করেছি। তখন তার প্রফেসর ভাবলেন যে অন্য দিনের মতোই হয়তো কোনো সাধারণ হোমওয়ার্ক সে করে এনেছে। সে তাকে বললো যে ঠিক আছে, তোমার হোমওয়ার্কটা ওখানে রেখে দাও, আমি পরে চেক করবো। তো সে রেখে চলে গেল এবং তার টিচার বা প্রফেসর যখন সেই নোটবুকটা চেক করলো, সে রীতিমতো অবাক হয়ে যায়, কারণ সেই প্রশ্নগুলো কোনো সাধারণ প্রশ্ন ছিল না। ওই দিন হোয়াইট বোর্ডে যে প্রশ্নগুলো ছিল সেগুলো এমন কিছু প্রশ্ন যেগুলো 110 বছর থেকে পৃথিবীর বড় বড় বিজ্ঞানী বা গণিতবিদরা সেটা সমাধান করতে পারছিলেন না। সেই প্রশ্নগুলো সমাধান করে আনছে পিএইচডি করা একটা ছাত্র। তো সে এখনো পিএইচডি কমপ্লিট করেনি, সে এখনো পড়াশোনার মধ্যে আছে। 110 বছর ধরে যেগুলো সমাধান করা যাচ্ছে না সেই সমস্যাগুলো সে সমাধান করে আনছে। তো সেটা দেখার পরে তার প্রফেসর অবাক হয়ে গেল এবং সে দেরি না করে তার সেই স্টুডেন্টের বাসায় গেল, জন বার্নার্ডের বাসায়। তখন রাত আনুমানিক 10টা থেকে 11টা বাজে। সে তার দরজায় গিয়ে এভাবে কড়া নাড়তে থাকলো। তখন জন বার্নার্ড খুবই বিরক্ত হয়ে দরজা খুললো। সে মনে মনে ভাবলো যে এত রাতে কে আসছে। তো দরজা খুলে সেও অবাক হয়ে যায় যে তার এত রাতে তার প্রফেসর তার বাসায় আসছে। তখন তার প্রফেসরকে সে জিজ্ঞেস করে, স্যার কি ব্যাপার, এত রাতে আপনি আমার বাসায় আসছেন? তখন প্রফেসর তাকে উত্তর দেয়, তুমি কি করছো জানো? তখন সে বলল, না তো স্যার, আমি তো জানি না। তখন বলল, আমি সেদিন যে হোয়াইট বোর্ডে 2টা প্রশ্ন দিয়েছিলাম সেগুলো তো সাধারণ কোনো প্রশ্ন না, এগুলো এমন 2টা প্রশ্ন যেগুলো 110 বছর থেকে কেউ সমাধান করতে পারেনি। বড় বড় বিজ্ঞানী, গণিতবিদ সবাই চেষ্টা করেছে এবং এমনকি ওই দিন ওই ক্লাসে যারা ছিল তারাও সেটা সমাধান করতে পারেনি। তুমি কিভাবে করলে? তো এই গল্পটা শোনার পরে তোমার কি মনে হচ্ছে সে কিভাবে এই প্রশ্নটা সমাধান করলো? আসলে 110 বছর থেকে যেসব মানুষ, বড় বড় বিজ্ঞানী বা গণিতবিদ এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতো, তারা জানতো যে এটা একটা অসম্ভব অঙ্ক। 110 বছর থেকে কেউ এটা সমাধান করতে পারছে না। যদি বড় বড় বিজ্ঞানী বা গণিতবিদরা করতে না পারে, আমরা কিভাবে করব? এই চিন্তাটাই
মানুষকে এই প্রশ্নের সমাধান করতে দেয়নি। তো সেদিন যেহেতু সে লেট করে গিয়েছিল ক্লাসে, সে কিন্তু জানতো না যে 110 বছর থেকে এটা সমাধান হচ্ছে না, তাই সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে, পূর্ণ শক্তি দিয়ে চেষ্টা করে সেটা সমাধান করে আনে। তো এই গল্পটা বেসিক্যালি আমাদেরকে কি শেখায়? এই গল্পটা আমাদেরকে শেখায় যখন আমরা কোনো কিছুকে ইম্পসিবল বা কঠিন মনে করি, তখনই সেই জিনিসটা কঠিন বা জটিল হয়ে ওঠে। তার মানে কোনো কাজ শুরু করার আগে যদি তুমি চিন্তা করো যে এই কাজটা খুবই কঠিন, এটা অনেক জটিল, এটা আমাকে দিয়ে হবে না, তাহলে সত্যি বলতে তুমি নিজের সীমা নিজেই তৈরি করছো, তুমি সেটা সমাধান করতে পারবে না। ঠিক একইভাবে যখন এই টাইপের আমরা ম্যাথ করি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ বা যে কোনো জটিল সাবজেক্টের পড়াশোনা করি, তখন আগে থেকেই যদি আমরা চিন্তা করি যে এই সাবজেক্টগুলো অনেক কঠিন, এটা ইম্পসিবল, এটা আমার দ্বারা সম্ভব না, তাহলে কিভাবে তুমি এই জটিল জটিল অঙ্ক বা এই পড়াশোনাগুলো তুমি কমপ্লিট করবে বলো? তাহলে জন বার্নার্ডের কাছ থেকে শিক্ষা নাও, কোনো কিছুকে অসম্ভব মনে করা যাবে না, চেষ্টা করতে হবে। অন্য কেউ পারেনি তার মানে এই না যে তুমিও পারবে না, ঠিক আছে? চেষ্টা করতে হবে। তো আজকের গল্পটার মূল শিক্ষা হচ্ছে কখনোই হাল ছাড়া যাবে না, চেষ্টা করতে হবে এবং কোনো কিছুকে ইম্পসিবল বা কঠিন মনে করা যাবে না। তো আমরা এখন এর পরের অঙ্কটা সমাধান করার চেষ্টা করব, খ নাম্বারটা। একটু আগে 7-এর ক নাম্বারটা শেষ করলাম, এবার আমরা করব খ নাম্বারটা। ক নাম্বার এবং খ নাম্বার প্রায় একই রকম, একই নিয়মের। তো যেহেতু অঙ্কগুলো আমরা প্রথমবার করছি, তাই আমি অঙ্কটা করিয়ে দিব, খুব মনোযোগ সহকারে দেখবে। তাহলে আমরা আগেই বলেছিলাম ক্রমজোড়ের শর্ত হচ্ছে যদি এক্স ওয়াই সমান সমান এ বি হয়, তাহলে এক্স সমান সমান এ এবং ওয়াই সমান সমান বি হবে, এটা হচ্ছে শর্ত। তাহলে এই যে প্রথম যে মানটা থাকবে বা রাশিটা থাকবে সেটাকে আমরা এক্স ধরবো, তার পরেরটাকে ধরবো ওয়াই, এবং এখানে যে প্রথমটা থাকবে সেটা এ, তারপর একটা বি, এই হিসেব করে আমরা অঙ্কটা করব। তাহলে কি দাঁড়ায়? ক্রমজোড়ের শর্ত মতে দাঁড়াচ্ছে x মানে হচ্ছে ax মাইনাস সি ওয়াই, তারপরে সমান সমান a বলতে a হিসেবে ধরেছি শূন্যকে। তাহলে তোমরা কি এই জিনিসটা বুঝতে পেরেছো? এটা হচ্ছে ক্রমজোড়ের শর্ত, অর্থাৎ যদি x y সমান সমান a b হয়, তাহলে x সমান a হবে, y সমান b হবে, ঠিক আছে? তাহলে আমরা এই যে প্রথম অবস্থানে যে রাশিটা আছে সেটাকে x ধরছি, তারপরে যেটা আছে সেটাকে y ধরে নিচ্ছি, তারপরে এখানে প্রথমে যেটা আছে কমার আগে সেটা a, কমার পরে যেটা সেটা হচ্ছে b। তো সেই সূত্রে অ্যাপ্লাই করে এটা আসলো, খুব সহজ বিষয়। এবার এখান থেকে আমরা x এর মান বের করার চেষ্টা করব। তাহলে x এর মান বের করার জন্য কি করতে হবে? মাইনাস যদি সমান সমানের এই পাশে আসে তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে আমাদের এই পাশে থাকছে ax সমান সমান শূন্য আছে, সি মাইনাস সি ওয়াই আসলে প্লাস সি ওয়াই হয়ে যাবে, x এর সাথে a গুণ হিসেবে আছে, সমান সমানের এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে সি ওয়াই ডিভাইডেড বাই a। তাহলে x এর মান পেলাম সি ওয়াই ডিভাইডেড বাই a। এখন আমরা এটা অ্যাপ্লাই করে x এর মান বের করলাম, এবার এটা অ্যাপ্লাই করে দেখি কি আসে। তাহলে y কাকে ধরেছি? y হচ্ছে কমার পরেরটা, a স্কয়ার মাইনাস সি স্কয়ার সমান সমান b। b বলতে কাকে ধরেছি? b হচ্ছে ax মাইনাস cx। সরি, প্রশ্নটা তুলতে ভুল হয়েছে, এটা ay হবে, ay হলে এটাও ay, কারণ একসাথে দুইটা x থাকবে না, অবশ্যই একটা x থাকবে, একটা y থাকবে। তো তোমরা বই দেখতে পারো, এভাবেই দেয়া আছে প্রশ্নটা। তাহলে এবার আমরা x এর মান বসাবো এই জায়গাটাতে, যেখানে যেখানে x থাকবে সেখানে x এর মান বসাবো। এখানে শুধু এই জায়গাটাতে x আছে, তাই এই x এর এই মানটা আমরা এখানে বসাবো। তাহলে a স্কয়ার মাইনাস সি স্কয়ার সমান সমান ay মাইনাস সি, x এর মান কত দেখো তো? x এর মান হচ্ছে cy ডিভাইডেড বাই a, তাহলে cy ডিভাইডেড বাই a। এই সিটা কিন্তু লবের সাথে গুণ হিসেবে আছে এবং হরের সাথে ভাগ হিসেবে আছে, তো এটা নিয়ে অনেকে কনফিউশনে থাকে, তাই বলে দিলাম। তারপরে a স্কয়ার মাইনাস সি স্কয়ার ay, যেহেতু এরা দুইজন গুণ হিসেবে আছে তাহলে কি হবে? সি সি গুণ করলে সি স্কয়ার, তার সাথে y এবং নিচে ভাগ হিসেবে আছে a। তারপর a স্কয়ার মাইনাস সি স্কয়ার, এই জায়গাটা অপরিবর্তনীয় থাকছে। এখন ay এর নিচে কিছু না থাকলে 1 আছে, এটা আমরা জানি, যদি কিছু এর নিচে কিছু না থাকে তাহলে 1 আছে। এখন 1, এই দুইটা রাশির এবার আমরা লসাগু করব। 1 এবং এর লসাগু হবে a। লসাগু করলে মান আসবে a স্কয়ার y মাইনাস সি স্কয়ার y। এই লসাগুগুলো আশা করি তোমরা সবাই জানো। লসাগু করার নিয়ম হচ্ছে প্রথমে দুইটা
যে হর থাকবে তাদেরকে লসাগু করে একটা মান নিতে হবে। মান নেওয়ার পরে এই লসাগুকে এই হর দ্বারা ভাগ দিতে হয়। তাহলে আমরা যদি একে এই 1কে হর দ্বারা লসাগু দ্বারা ভাগ করি, হরকে লসাগু দ্বারা ভাগ করলে এ আসবে। তো আমরা ভাগ করার পরে যে মানটা পাবো তাকে আবার লব দিয়ে গুণ করতে হবে। তাহলে ভাগ করার পর এ পেলাম, এই এ কে যদি লব এ ওয়াই এর সাথে গুণ দিই তাহলে মান আসবে এ স্কোয়ার ওয়াই। তারপরে মাইনাস, আমাদের নিয়মটা ছিল লসাগু করার সময় যে লসাগুর মানটা পেয়েছি তাকে আমরা ভাগ দিব এই হর দিয়ে। নিচেরটাকে হর বলে, উপরেরটাকে লব বলে। তাহলে এই হর দ্বারা ভাগ করলে আসবে এ কাটা গেলে থাকবে 1। এই মানটাকে আবার লব দ্বারা গুণ করতে হবে। তাহলে 1 এর সাথে আমরা যাকেই গুণ করি না কেন সেটাই আসবে। তাহলে এটা সিম্পলি লিখে দিলাম। তারপর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে দেখো তো কি কমন যায়, এ স্কোয়ারের সাথে ওয়াই আছে, সি স্কোয়ারের সাথে ওয়াই আছে, তাহলে দুজনের সাথেই ওয়াই আছে, তাহলে ওয়াই কে কমন নেওয়া যায়। কমন নেওয়া মানে ওয়াই কে আমরা সামনে লিখবো, যেহেতু সামনে লিখে ফেলেছি তাহলে এ ওয়াইটাকে সামনে লেখা হলো, এখন শুধু থাকবে এ স্কোয়ার, তারপরে মাইনাস ওয়াই কে তো সামনে লিখে ফেলেছি তাহলে শুধু থাকছে সি স্কোয়ার। এটা হচ্ছে কমন নেওয়ার নিয়ম। তারপরে নিচে ভাগ এ। তাহলে এখন দেখো তো এ স্কোয়ারের নিচে যদি কিছু না থাকে তাহলে কে আছে, ভাগ 1 আছে। আমরা আড়াআড়ি গুণ সম্পর্কে কি জানি? আড়াআড়ি গুণ মানে বাম পাশের লবের সাথে ডান পাশের হর গুণ করতে হবে এবং বাম পাশের হরের সাথে ডান পাশের লবকে গুণ করতে হবে। তাহলে গুণ করো তো দেখি কি আসে। তাহলে এখানে থাকছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এবং লবের সাথে 1 কে গুণ করলে কত হবে? আমাদের এর পাশে হর হিসেবে আছে a এবং লব হিসেবে আছে y ইনটু a স্কয়ার মাইনাস c স্কয়ার। আমরা y কে এখানেই রাখবো এবং a স্কয়ার মাইনাস c স্কয়ার কে এই দিকে আনবো। তাহলে এটার সাথে যেহেতু এটা গুণ হবে তাহলে a স্কয়ার মাইনাস c স্কয়ারের সাথে 1 গুণ করলে a স্কয়ার মাইনাস c স্কয়ার হবে, তাই কি না? আর গুণ করলে মানটা এরকম আসবে, লবের সাথে হরের গুণ, হরের সাথে লবের গুণ। তাহলে এইটার সাথে এটা গুণ করলে a স্কয়ার মাইনাস c স্কয়ার। সোজা হিসাব। দেখো আমরা জানি যদি ভাগ করার সময় উপর লব এবং হর একই হয় তাহলে তাদেরকে কেটে দেওয়া যায়। আমরা যদি কেটে দেই তাহলে মান আসবে 1। তাহলে y সমান সমান a আসতেছে এবং y এর মান আমরা পাবো আর গুণ করলে আসবে y সমান সমান a। তাহলে দেখো y এর মান কত পেলাম? y এর মান পেলাম a। এখন এই y এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে x এর মান পাবো। তাহলে চলো x এর মান বের করি। তাহলে x এর মান বের করতে হলে cy সমান সমান a, c থাকছে এবং y এর মান হচ্ছে a, এটা a a কেটে দিলে c। তাহলে এটা হচ্ছে এটা সমাধান। x এর মান পেলাম c এবং y এর মান হচ্ছে a। খুবই সহজ। তাহলে লেখা যায় xy সমান সমান c a। খুবই সহজ অঙ্ক, আশা করি পুরোটা বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করতে হবে। নিয়ম অবশ্যই, তুমি যদি বীজগণিতে ভালো হও বা বীজগণিতের নিয়মগুলো তোমার জানা থাকে তাহলে এই অঙ্কগুলো তুমি নিমেষে শেষ করে ফেলতে পারবে। তো এটার জন্য বীজগণিতে বেসিক বিষয় যেমন লসাগু, গসাগু, তারপরে কিভাবে আর গুণন করতে হয়, তারপরে ডান পাশ থেকে বাম পাশে গেলে কি হয়, এগুলো নিয়ম জানা থাকলে এই অঙ্কগুলো খুব সহজ লাগবে। আশা করি তুমি বুঝতে পেরেছো। এবং আমরা 7-এর ক খ শেষ করলাম এবং গ নাম্বার যে অঙ্কটা আছে একদম হুবহু সেম নিয়মে, সেটা তোমাদের বাড়ির কাজ থাকবে, অবশ্যই বাসায় চেষ্টা করবে। তো চলো এবার আমরা 8 নম্বরের অঙ্কগুলো সমাধান করব। তুমি চাইলে সেট এবং ফাংশনের 2.1 চ্যাপ্টারের সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারো, এটা আমার চ্যানেলে আছে। তুমি চ্যানেলের ভেতরে গিয়ে পুরো ভিডিওটা দেখতে পারবে। এখানে আমি একদম বেসিক থেকে শুরু করে 2.1 চ্যাপ্টারের যতগুলো অঙ্ক আছে সবগুলোর একদম বিস্তারিত সমাধান করিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি। তুমি চাইলে সেটা দেখতে পারো, এন্ড স্ক্রিনে ক্লিক করে দেখতে পারো, আই বাটনে ক্লিক করে দেখতে পারো। তো ভালো থাকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।